আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমাদের বায়োলজি টিচার। চলে আসলাম তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য। আমি বেশ কয়েকদিন একটু সফরে ছিলাম। সফর শেষে আজকে তোমাদের সাথে দেখা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে ঢাকায় নিয়ে আসছেন এবং তোমাদের সাথে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ। আসো আজ দেখি তোমাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলা যায়। আমরা বায়োলজি সেকেন্ড পার্টের রক্ত ও সঞ্চালন সম্পর্কে, রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। আজকে প্রথম ক্লাসের বাকি কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম ক্লাসে যে অংশগুলো বা যে বিষয়গুলো আমি টাচ করতে পারি নাই বা সম্পূর্ণ করতে পারি নাই, মূলত আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসো আমরা শুরু করি। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছিলা তোমরা হয়তো জানো, আমি তোমাদের প্রথম ক্লাসে ব্লাড সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তারপর ব্লাড কম্পোজিশন বা ব্লাডের উপাদানগুলো কি কি সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম মূলত দুটো অংশ, কিভাবে ব্লাডের কম্পোজিশনগুলো করা হয়েছে সেই বিষয়গুলো তোমাদের সাথে বলেছিলাম। সেন্ট্রিফিউজ করার মাধ্যমে সেন্ট্রিফিউজ কিভাবে করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ব্লাড সেল সম্পর্কে। আমি যদি একটু মনে করে দিই তোমাদেরকে, একটু মনে করার চেষ্টা করো। সেন্ট্রিফিউজ করার ফলে টেস্ট টিউবে ব্লাড নিয়ে যখন সেন্ট্রিফিউজ করেছিলাম বা সায়েন্টিস্টরা যখন সেন্ট্রিফিউজ করেছে তখন দুটো লেয়ার আলাদা করতে পেরেছিলেন তেনারা। যে লিকুইড পার্টটা, সেই লেয়ারটাকে সায়েন্টিস্টরা বলেছিলেন ব্লাড প্লাজমা, আর যেটা সেলগুলো, যেটা নিচে যে অংশগুলো জমাট বেঁধেছিল সেই অংশগুলোকে ব্লাড সেলস। ব্লাড সেলগুলোকে পরবর্তীতে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্লেটলেটস। আমি তোমাদের সাথে রেড ব্লাড সেলস অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস নিয়ে কথা বলেছিলাম। আজ আমি তোমাদের সাথে প্লেটলেটস সম্পর্কে বা অণুচক্রিকা নিয়েই কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। রেড ব্লাড সেল কি, রেড ব্লাড সেলের ফাংশন, রেড ব্লাড সেল কতদিন জীবিত থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। হোয়াইট ব্লাড সেলস কত ভাগে ভাগ করা হয় একটু মনে করে দিই তোমাদেরকে: গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটকে পরবর্তীতে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে: লিম্ফোসাইট, মনোসাইট। অ্যাগ্র্যানুলোসাইটগুলোকে আবার নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই যে ভাগগুলো করেছিলাম আর কি। এবং তাদের ফাংশন কি, কে কোন কাজে ব্যবহার হয়, কে অ্যান্টিবডি তৈরি করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আসো প্লেটলেটস সম্পর্কে একটু বিষয় আলোচনা করি। প্লেটলেটসটা হচ্ছে মূলত সায়েন্টিস্টরা যখন তোমার রক্তের কম্পোজিশনগুলোকে আলাদা করতেছিলেন, ঠিক সেই সময় নিচের যে লাল কালারের যে অংশগুলো দেখতে পেয়েছিলেন, নিচে যে অনেকটা সলিড ম্যাটেরিয়ালস দেখতে পেয়েছিলেন, সেগুলো তো মূলত ছিল রক্তকণিকা বা ব্লাড সেলস, তাই না? তো এটাকে তো পরবর্তীতে আবার রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস এবং প্লেটলেটস 3 ভাগে ভাগ করেছেন। তো মূলত এই রক্ত বা ব্লাড সেলসের মধ্যে সবচেয়ে কম পরিমাণে যেগুলো থাকে বা খুব অল্প পরিমাণে যেগুলো থাকে সেগুলোই মূলত প্লেটলেটস বা অণুচক্রিকা। হ্যাঁ, অণুচক্রিকার সংখ্যাটা হোয়াইট ব্লাড সেলের চাইতে বেশি থাকে, তবে হোয়াইট ব্লাড সেলের যে আকার আকৃতি তার চেয়ে অণুচক্রিকার আকার আকৃতি অনেক কম। হোয়াইট ব্লাড সেলটা ব্লাড সেলের মধ্যে সবচাইতে বৃহৎ আকার আকৃতি বিশিষ্ট হয়, অ্যান্ড প্লেটলেটসটা সবচেয়ে ক্ষুদ্র আকার আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এই কারণে প্লেটলেটসের সংখ্যা একটু বেশি হলেও এটা মূলত খুব অল্প পরিমাণে দেখা যায়। তো প্লাটিলেটস বা প্লেটলেটস হলো খুবই ক্ষুদ্র অনিয়মিত আকারের সেলুলার যে অংশ, সেগুলোকে আমরা প্লাটিলেটস বলতেছি। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্লাটিলেটসেও এখানেও কোনো নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ,
আসো আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সো এইখানেও কোনো নিউক্লিয়াস থাকে না। তো মূলত এই প্লাটিলেটস এর কাজটা কি? দেখো, প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 লক্ষ থেকে প্রায় 4.5 লক্ষ প্লাটিলেটস থাকে। এখন এই প্লাটিলেটস এর কাজটা কি? এবং তোমরা রিসেন্ট সময়ে খুব ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে, স্পেশালি ঢাকা শহরে। এবং ডেঙ্গু হলে যখনই তোমরা ব্লাড টেস্ট করতে যাও তখনই এই প্লাটিলেটস এর বিষয়গুলো আলোচনা হয়। আসলে প্লাটিলেটস কত থাকে, কি পরিমাণে থাকে, এই বিষয় নিয়ে আলোচনা হয়। তো প্লাটিলেটস এর আসলে কাজটা কি? প্লাটিলেটস মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন যখন তোমার কোনো পেশেন্টের ডেঙ্গু হয়, তো ডেঙ্গু এটা একটা ইনফেকশাস এজেন্ট, আর যখন এটা শরীরের মধ্যে প্রবেশ করবে তখনই আমাদের শরীর সেই ডেঙ্গুর এগেইনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি করবে। সো ডেঙ্গু যখন হয় তখন যে অ্যান্টিবডিগুলো আমাদের বডিতে তৈরি হয়, এটা প্লাটিলেটস এর এগেইনস্টে কিছু অ্যান্টিবডি আমাদের বডি তৈরি করে, কিংবা এমন কিছু অ্যান্টিবডি তৈরি করে যেটা প্লাটিলেটসকে ধ্বংস করার জন্য দায়ী। এই কারণে অনেক সময় ডেঙ্গু পেশেন্টের প্লাটিলেটস এর পরিমাণটা অনেক কমে যায়, এবং এর ফলে প্লাটিলেটস এর যে কাজ বা প্লাটিলেটস এর যে নর্মাল ফাংশন, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো অনেক সময় ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে প্লাটিলেটস কমে যাওয়ার কারণে, কোনো কারণে যদি তার বডিতে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে আর রক্ত জমাট বাঁধে না। সো এটা একটা মারাত্মক প্রবলেম অনেক সময় তৈরি করে। সো প্লাটিলেটস এর মেন কাজটাই হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আসলে এরপর আমরা দেখি, এখানে আমি তোমাদের সাথে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কিছু গড়া ও তাদের ফাংশন এবং তাদের কম্পারিজন সম্পর্কে এখানে আলোচনা করার চেষ্টা করছে তোমাদের সাথে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধার কৌশল। আসো, আচ্ছা, হ্যাঁ, রক্ত জমাট বাঁধার কৌশল, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রক্ত জমাট বাঁধার কৌশল বা রক্ত জমাট বাঁধার কৌশল। রক্ত জমাট বাঁধতে মূলত ব্লাডের যে প্লাজমার যে অংশগুলো রয়েছে সেখানে কিছু ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরগুলো মূলত রক্ত জমাট বাঁধার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন এই ফ্যাক্টরগুলো থেকে মোটামুটি 12টি ফ্যাক্টর রয়েছে, যেখান থেকে 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি ফ্যাক্টরই মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমি তোমাদেরকে সেই 4টি ফ্যাক্টর সম্পর্কে বলতেছি, একটু মনে রাখার চেষ্টা করো। 1 নাম্বার ফাইব্রিনোজেন, 2 নাম্বার প্রোথ্রম্বিন, 3 নাম্বার থ্রম্বোপ্লাস্টিন, এবং ক্যালসিয়াম আয়ন। এই মূলত 4টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমি আবারও তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, রক্ত জমাট বাঁধার কৌশল, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কিংবা পরীক্ষায় ফুল একটা কোশ্চেনই করে দেয়, ফুল একটা কোশ্চেন তুলে দেয় যে রক্ত জমাট বাঁধার কৌশল আলোচনা করো। তো রক্ত জমাট বাঁধতে যে বিষয়গুলো সাহায্য করে, সেটা মূলত প্লাজমা থেকে কিছু ফ্যাক্টর আসে, যে ফ্যাক্টরগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লাস প্লাটিলেটস এর বিষয়গুলো তোমরা জানো, তো প্লাটিলেটস আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য
করে। তো প্লাস তোমাদের বইতে আমি যে তোমাদেরকে দেখাই, এটা আবুল হাসান স্যারের বই, গাজী আজমল স্যারের বই। এই বইটাতে তোমরা এখানে দেখতে পাবা ক্লটিং ফ্যাক্টর নামে এখানে মোট 12টি ফ্যাক্টরের কথা আলোচনা করা হয়েছে, যে ফ্যাক্টরগুলো মূলত আসে প্লাজমা থেকে। এখন এই 12টি ফ্যাক্টরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই 4টি ফ্যাক্টর। এই 4টি ফ্যাক্টর মূলত ব্লাড কোয়াগুলেট করতে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন এই 4টি ফ্যাক্টর কিভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আসো প্রথমে আমাদের ব্লাডটা কোয়াগুলেট হওয়ার পূর্বের কিছু বিষয় বলি। আসলে ব্লাডটা বের হয় কিভাবে? কোনো কারণে, কোনো ইনজুরির কারণে আমাদের কোনো ক্ষতস্থান যখন ড্যামেজ হয়ে যায়, কিংবা প্লেটলেটস থেকে, তাহলে ইনজুরির কারণে ধরো যে কোনো ক্ষতস্থান ড্যামেজ হয়ে গেছে, কিংবা প্লেটলেটস থেকে এই প্লাটিলেটস কিংবা ক্ষতস্থান ড্যামেজ, এই দুই কারণে বা এই দুই জায়গাগুলো থেকে একটু আগে তোমাদেরকে যখন হোয়াইট ব্লাড সেলস গুলো পড়াচ্ছিলাম, তখন সেখানে তোমাদেরকে একটা বিষয়ে পড়াচ্ছিলাম যে হোয়াইট ব্লাড সেলের একটা অংশ হেপারিন তৈরি করে, বেসোফিল, যেটা হেপারিন তৈরি করে। সেই হেপারিনটাই মূলত রক্ত যাতে করে জমাট না বাঁধে, এই জমাট না বাঁধতে সাহায্য করে। তো যখন এই হেপারিনটা বাতাসের সংস্পর্শে আসে, তখন মূলত এই হেপারিনটা নষ্ট হয়ে যায়। এই হেপারিন যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ যখন কোনো সেলটা, ব্লাড সেলস কিংবা শরীরের কোনো অংশ ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ হওয়া অংশ থেকে মূলত থ্রম্বোপ্লাস্টিন নামে এক ধরনের প্লাজমা প্রোটিনের উৎপন্ন হয়। অর্থাৎ এই ড্যামেজ হওয়া অংশ এবং প্লাটিলেটস থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিনের উৎপত্তি হয়। রক্ত জমাট বাঁধার কৌশল একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। প্রথমত তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম রক্ত কেন জমাট বাঁধে না। সেখানে এটা আলোচনা করতে যে বলেছিলাম তোমাদেরকে যে হোয়াইট ব্লাড সেলের মধ্যে বেসোফিল থেকে হেপারিন নামক এক ধরনের পদার্থের তৈরি হয়, যেটা ব্লাডকে কোয়াগুলেট না হতে সাহায্য করে। অর্থাৎ রক্ত যাতে করে নিরবিচ্ছিন্নভাবে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে পুরো বডিতে প্রবাহিত হতে পারে, সেই কাজটাই করতে সাহায্য করে হেপারিন। তার মানে হেপারিন যতক্ষণ থাকবে ব্লাড ততক্ষণ কোয়াগুলেট হবে না। সো যখনই আমার বডির কোনো অংশ ড্যামেজ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা ইনজুর্ড পায়, তখনই সে অংশটা বাহিরের বাতাসের সংস্পর্শে আসে। বাহিরের বাতাসের সংস্পর্শে যখনই আসে, তখন সে জায়গার হেপারিনটা নষ্ট হয়ে যায়। যখনই হেপারিন নষ্ট হয়ে যায়, তখন ঠিক ওই ড্যামেজ হওয়া অংশের প্লাটিলেটস গুলো এবং ড্যামেজ হওয়া অংশ থেকে এক ধরনের প্লাজমা প্রোটিনের তৈরি হয়, যে প্লাজমা প্রোটিনটির নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এটা একটা জটিল প্রক্রিয়া, তবে তোমাদের বইতে অনেক ইজি ভাবে এবং খুব সহজভাবে আলোচনা করা হয়েছে। দেখো আরো একবার প্রিভিয়াস স্লাইডটা দেখো। মোট 4টি ফ্যাক্টর রয়েছে, যে 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ ব্লাড কোয়াগুলেট হওয়ার জন্য। তার মধ্যে একটি রয়েছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এন্ড ক্যালসিয়াম আয়ন। এই থ্রম্বোপ্লাস্টিনটাই মূলত তৈরি হচ্ছে এখানে। সো যখনই কোনো অংশ ড্যামেজ হয়ে যাচ্ছে, সে অংশে ড্যামেজ হওয়া অংশ থেকে মূলত থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিনের তৈরি হচ্ছে। এইবার এই থ্রম্বোপ্লাস্টিন ঠিক এই প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে রিয়াকশন করে বা বিক্রিয়া করে অ্যাক্টিভ থ্রম্বিন নামক পদার্থের সৃষ্টি করতেছে। তাহলে তোমাদেরকে আমি একটু লিখে বুঝাই। আচ্ছা, সো এই থ্রম্বোপ্লাস্টিন কার সাথে বিক্রিয়া করবে? থ্রম্বোপ্লাস্টিন রিঅ্যাক্ট করবে প্রোথ্রম্বিন নামক এক ধরনের প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করবে, প্রোথ্রম্বিন। এবার এই প্রোথ্রম্বিন এন্ড থ্রম্বোপ্লাস্টিন মিলে থ্রম্বিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিনের তৈরি করবে। এই প্রোথ্রম্বিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আর এই থ্রম্বিনটা অ্যাক্টিভ অবস্থায় বিরাজমান থাকে। সো আরো একবার রিপিট করতেছি তোমাদের জন্য, ড্যামেজ হওয়া অংশের প্ল্যাটিলেটস থেকে এবং ড্যামেজ হওয়া অংশ থেকে মূলত থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিনের তৈরি হয়। এই থ্রম্বোপ্লাস্টিন
প্রথম মিনের সাথে বিক্রিয়া করে, প্রথম মিনও আমাদের ব্লাড যে প্লাজমা, সেই ব্লাড প্লাজমার মধ্যে প্রথম মিনগুলো থাকে, বাট এই প্রথম মিনটা খুব ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, প্রথম মিনের সাথে রিঅ্যাক্ট করে অ্যাক্টিভ থ্রম্বিনের তৈরি করে। এইবার এই অ্যাক্টিভ থ্রম্বিন আর একবার তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে আমি নিয়ে যাচ্ছি। অ্যাক্টিভ থ্রম্বিন এক নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে অ্যাক্টিভ থ্রম্বিন এ কার সাথে রিঅ্যাক্ট করবে? অ্যাক্টিভ থ্রম্বিন এ ফাইব্রিনোজেনের সাথে রিঅ্যাক্ট করবে। ফাইব্রিনোজেন যেটা ব্লাড ক্লোটিং ফ্যাক্টরের মধ্যে রয়েছে, ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিন নামক প্রোটিনের তৈরি করে। সো ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিন নামক প্রোটিনের তৈরি করবে, ফাইব্রিন। তাহলে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় কিভাবে? ড্যামেজ হওয়া অংশের বা প্লাটিলেটস থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। এই থ্রম্বোপ্লাস্টিন গুলো ইনঅ্যাক্টিভ প্রথম মিনের সাথে বিক্রিয়া করে অ্যাক্টিভ থ্রম্বিনের তৈরি করে। অ্যাক্টিভ থ্রম্বিন আবার পুনরায় ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিনের তৈরি করে। এরকম অনেকগুলো ফাইব্রিন যখন একসাথে একত্রিত হয় তখন একটা জালের তৈরি করে, ঠিক এরকম একটা জালের তৈরি করে। এই জালকেই মূলত বলা হয় ফাইব্রিন জালক। এখন এই জাল যখন তৈরি করে এর মধ্যে ব্লাড সেলগুলো আটকা পড়ে যায়। এভাবেই মূলত আমার দেহের কোনো অংশ যদি ক্ষতস তৈরি হয় তাহলে সেই অংশের ব্লাডগুলো জমাট বেঁধে যায়, অর্থাৎ এই জালের বাহিরে আর ব্লাড সেলগুলো আসতে পারে না। এভাবে একটি একটি করে আস্তে আস্তে যখন ব্লাড সেলগুলো জালের মধ্যে যখন আটকে যায় তখনই মূলত আমাদের ব্লাডগুলো জমাট বেঁধে যায়। সো এটাই ছিল ব্লাড কোয়াগুলেশন বা রক্ত জমাট বাঁধার কৌশল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের রক্ত জমাট বাঁধার কৌশল থেকে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আরো একবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আসলে মূলত রক্ত জমাট বাঁধে কোথা থেকে? আমাদের যে ব্লাড প্লাজমা থাকে সেখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো থেকে মূলত ব্লাডটা কোয়াগুলেট হয় বা রক্ত জমাট বাঁধে। এটা কিভাবে হয়? এখানে অনেক কয়টা ব্লাড ফ্যাক্টর থাকে, তার মধ্যে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর থাকে, এর মধ্যে খুব অন্যতম 4টা ফ্যাক্টরের কথা তোমাদের সাথে আমি আলোচনা করেছি। অন্যতম 4টা ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। সো এটা কিভাবে কাজ করে? যখন কোনো অংশ ড্যামেজ হয়ে যায় সেই অংশগুলো হেপারিনটা বাতাসের সংস্পর্শে যখন নষ্ট হয়ে যায়, সেই ড্যামেজ হওয়া অংশের প্লাটিলেটসগুলো থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় ইনঅ্যাক্টিভ প্রথম মিনের সাথে রিঅ্যাকশন করে অ্যাক্টিভ থ্রম্বিন তৈরি করে। এই অ্যাক্টিভ থ্রম্বিন আবার পুনরায় ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিনের তৈরি করে। এরকম অনেকগুলো ফাইব্রিন যখন একত্রিত হয় তখন একটা ফাইব্রিন জালকের তৈরি হয় বা ফাইব্রিন জালের তৈরি করে। এই ফাইব্রিন জালের মধ্যে ব্লাড সেলগুলো আটকা পড়ে যায়, এভাবে মূলত রক্ত জমাট বাঁধে। সো এই ছিল তোমাদের রক্ত জমাট বাঁধার কৌশল নিয়ে আলোচনা। এবার আসো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা করব, হৃৎপিণ্ডের স্ট্রাকচার। আসো দেখো, রক্ত সংবহনতন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম হওয়ার জন্য যে অর্গানগুলোর প্রয়োজন পড়ে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হার্টের মাধ্যমেই মূলত আমাদের রক্তটা পুরো শরীরে প্রবাহিত হয়। তার হার্টের যে পাম্প, হার্টের মধ্য দিয়ে ঠিক না, হার্টের পাম্প করার মাধ্যমেই মূলত পুরো শরীরে রক্তটা প্রবাহিত হয় ব্লাড ভেসেলের মধ্য দিয়ে। আর এই হার্টবিট বা এটা শুরু হয়েছে আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, গর্ভে ছিলাম, ঠিক সেই সময় আমাদের বয়স যখন 1 মাস বা 2 মাসের মতো ছিল, ঠিক সেই সময় আমাদের হার্টটা পাম্প করা শুরু করে এবং ওই সময় মারা ঘন ঘন ডাক্তারের কাছে যায় চেক আপ করার জন্য, বারবার ডাক্তারকে জিজ্ঞাসা করে যে বাচ্চার হার্টবিট আসছে কিনা। সো ওই সময় মূলত আমাদের হার্টবিটটা আসে এবং আমাদের হার্টটা রেস্টলেস ভাবে কোনো রকম বিশ্রাম ছাড়াই অনবরত এই হার্টটা পাম্প করে। ঠিক এই হার্টটা যখনই পাম্প করা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আমাদের মৃত্যু ঘটে যায়। তার মানে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো রকম
সরি, কোনো রকম বিরতি ছাড়াই হার্টটা পাম্প করে। ইভেন যদি কারো ওপেন হার্ট সার্জারি করা হয়, অর্থাৎ হার্টটা বের করে যদি বাইরে কোনো পাত্রে রাখা হয়, তবুও কিন্তু হার্ট পাম্প করা বন্ধ করে দেয় না, তখনও কিন্তু হার্টটা পাম্প করে। সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করে দেখো। তো এই হার্টের স্ট্রাকচার, হার্টের ফাংশন সম্পর্কে আমরা তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করব। আসো দেখো, হার্টের প্রথমে আসো অবস্থান। হার্টের অবস্থানটা কোথায়? বুকের মাঝখানে বাম দিকে কিছুটা হেলে থাকে হার্টের অবস্থান। আমি যদি তোমাদেরকে একটা ছবি আঁকি দেখানোর চেষ্টা করি, জাস্ট ঠিক এইটা একটা হার্ট ধরে নাও। হ্যাঁ, এটা একটি হার্ট। সো হার্টের অবস্থানটা কোথায় তোমরা জানো? আমাদের বুকের ঠিক মাঝ বরাবর দুটো ফুসফুস রয়েছে, বুকের দুই পাশে দুটো ফুসফুস রয়েছে। জাস্ট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক সাপোজ ধরে নাও এটা আমাদের ফুসফুস। এই ফুসফুসের ঠিক মাঝ বরাবর যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় মেডিয়াস্টিনাম। এখন এই মাঝ বরাবর থেকে একটু বুকের বাম দিকে, আমার বুকটা যদি এটা কল্পনা করো, এটা আমার বুক, ঠিক একটু বাম দিকে বাঁকানো অবস্থায় হার্টটা অবস্থান করে। সো আমরা যে বলে থাকি যে বুকের বাঁ পাশে হার্ট অবস্থান করে, বিষয়টা পুরোপুরি সত্য না। বুকের বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে হার্ট অবস্থান করে, তবে বাম পাশে একটু বেশি অবস্থানে থাকে। সো একটু বাম দিকে হেলে অবস্থান করে হার্ট। সো হার্ট যে পেশি দ্বারা আবৃত থাকে, এই পেশিটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখন হার্টের, আমি যদি এটাকে একটা হার্ট চিন্তা করি, জাস্ট এটা একটা হার্টের কথা চিন্তা করি, তাহলে হার্টের এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, এটা আরেকটা অংশ, এটা আরেকটা অংশ, অর্থাৎ হার্টে মোট 4টা চেম্বার থাকে। খুবই সহজ কিছু বিষয়, এটা কঠিন কোনো বিষয় না। 4টা চেম্বার থাকে হার্টের। এই চেম্বারটাকে, উপরের এই দুটা চেম্বারটাকে বলা হয় অ্যাট্রিয়াম, আর নিচের দুই চেম্বারটাকে বলা হয় ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামগুলো একটু সাইজে ছোট হয়, আর ভেন্ট্রিকলগুলো একটু সাইজে বড় হয়ে থাকে। সো দিস ইজ অ্যাট্রিয়াম এন্ড দিস ইজ দ্য ভেন্ট্রিকল। এখন অ্যাট্রিয়ামের মধ্যে আবার দুইটা অ্যাট্রিয়াম আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এখন তুমি যদি জাস্ট এইভাবে যদি চিন্তা করো, তাহলে এই অংশটা, এটা বুকের ডান পাশে রয়েছে, মানে হার্টের ডান সাইডের অংশ, এটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম, যেটা আমি আর এ দ্বারা চিহ্নিত করলাম। জাস্ট এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে মূলত হার্টের একটা অংশ, বা হার্টের একটা, যদি আমরা হার্টকে জাস্ট আমি তোমাদেরকে একটা ছবিতে দেখানোর চেষ্টা করি। ছবিটা খুব একটা ভালো ছবি এখানে আসতেছে না, সো আমি তোমাদেরকে জাস্ট নোটেই বোঝানোর চেষ্টা করি। সো এটা একটা মোটামুটি হার্ট। এখন এই হার্টের আরো একটা ছবি তোমাদেরকে দেখাই, জাস্ট এখন এই হার্টের অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা দরজা থাকে বা ভালভ থাকে, যে ভালভ দ্বারা মূলত দুটো অংশটাকে সেপারেট করে রাখা হয় এবং রক্তটাকে একমুখী ফ্লো করতে সাহায্য করে। এই অংশটাকে বলা হয়, এই ভালভটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভালভ থাকে, যে ভালভটা মূলত ভেন্ট্রিকল থেকে রক্তটাকে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করতে বাধা দান করে, তো রক্তটাকে একমুখী চলাচলে সাহায্য করে। এই ভালভটাকে মূলত বলা হয় বাইকাসপিড ভালভ। এটা কিভাবে নামকরণ করা হয়েছে? এটাও মূলত তৈরি হয়েছে, বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড তৈরি মূলত হয়েছে জাস্ট তোমরা জানো যে দরজাতে, যাদের পুরাতন বাসা রয়েছে, পুরাতন বাসায় দেখবা দরজাতে দুটা পার্ট থাকে অনেক সময়, আবার কিছু কিছু দরজাতে দেখা যাচ্ছে 3টা পার্টও থাকতে পারে। সো যখন 2টা পার্ট থাকে, এই অংশ জাস্ট এরকম যখন একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে 2টা পার্ট
পার্ট বা বাইকাসপিড ভালভ, আর অনেক সময় দরজাতে 3টা ভালভ থাকে বা 3টা পার্ট থাকে। যখন এরকম 3টা পার্ট থাকে তখন সেটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। অর্থাৎ এইখানে যে ভালভগুলো তৈরি হয়েছে এটা মূলত 2টা অথবা 3টা অংশের উপর ডিপেন্ডস করে এই ভালভগুলো তৈরি হয়েছে। অর্থাৎ বাইকাসপিড কিংবা ট্রাইকাসপিড ভালভটা তৈরি হয়েছে চেম্বার কয়টা রয়েছে তার উপর ডিপেন্ডস করে। এনিওয়ে, আমাদের পুরো বডি থেকে রক্তটা প্রথমত রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। এখন এই রাইট অ্যাট্রিয়ামের মধ্যে রক্তটা কিভাবে প্রবেশ করে সেটা তোমাদেরকে আমি দেখাই। জাস্ট এটা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে 3 জায়গা থেকে রক্ত প্রবেশ করতে পারে। নিচের অংশগুলো থেকেও রক্ত প্রবেশ করতে পারে, আবার উপরের অংশগুলো থেকে রক্ত প্রবেশ করতে পারে, আবার হার্ট তার নিজের রক্তগুলো রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করতে পারে। অর্থাৎ হার্টের নিচের যে অংশগুলো, অর্থাৎ শরীরের নিচের যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো থেকে রক্ত যখন হার্টে প্রবেশ করে যে ক্যানেলের মধ্য দিয়ে, সেটাকে বলা হয় ইনফিরিয়র ভেনা কাভা। আর হার্টের উপরের অংশ থেকে রক্ত প্রবেশ করে সেটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা। অ্যান্ড হার্ট, তোমরা জানো হার্ট একটা অর্গান, সো হার্ট নিজের যে ফাংশনগুলো কমপ্লিট করতে বা নিজের ফাংশনগুলো ঠিকমতো কাজ করতে হলে হার্টের নিজের মধ্যে রক্ত চলাচল করার প্রয়োজন হয়। সো হার্ট তার নিজের মধ্যে যে রক্ত চলাচল করে সেখান থেকে যে রক্ত যে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে যে ক্যানেলের মধ্যে দিয়ে, এটাকে বলা হয় করোনারি সাইনাস। সো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা কিংবা করোনারি সাইনাস থেকে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। ব্লাড যখন রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে, এখান থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করে। সো কিভাবে প্রবেশ করে এটা কার্ডিয়াক সাইকোলজি আমি তোমাদেরকে বোঝাচ্ছি। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড জাস্ট সাপোজ দিস ইজ লাঞ্জ, সরাসরি লাঞ্জের মধ্যে প্রবেশ করে। ব্লাড ভেসেল সম্পর্কে তোমাদেরকে আগে একটু পড়ানো উচিত ছিল, আমি হয়তো নেক্সট ক্লাসে বাকি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো যে হার্ট থেকে যে ক্যানেলের মধ্য দিয়ে বা যে ভেসেলের মধ্যে দিয়ে রক্তটা পুরো শরীরে প্রবাহিত হয় কিংবা হার্ট থেকে বের হয়ে যায়, সেই ভেসেলটাকে মূলত বলা হয় আর্টারি। সো আর আর্টারি যে কাজ, আর্টারি সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, বডির নিচের অংশ, তা হার্টের নিচের অংশ কিংবা উপরের অংশ কিংবা হার্ট নিজের থেকে যে ব্লাডগুলো হার্টের মধ্যে প্রবেশ করে, এই ব্লাডগুলো মূলত থাকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড, অর্থাৎ ডিঅক্সিনেটেড ব্লাড। এখন এই ডিঅক্সিনেটেড ব্লাড মূলত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে লাঞ্জের মধ্যে প্রবেশ করে। তাহলে হার্ট থেকে যে নালীর মধ্য দিয়ে বা যে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাডটা বের হয়ে যায় সেটাকে বলতেছি আমরা আর্টারি। বাট আর্টারি বৈশিষ্ট্যটা কি, অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা ক্যারি করা, কিন্তু এই ক্ষেত্রে যেই ক্যানেলের মধ্য দিয়ে বা যে আর্টারির মধ্য দিয়ে ব্লাডটা যাচ্ছে, এই আর্টারিটা অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা ক্যারি না করে এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি করতেছে। এই কারণে এই আর্টারিটা একটা এক্সেপশনাল আর্টারি, এজন্য এই আর্টারিটাকে বলা হচ্ছে পালমোনারি আর্টারি। হ্যাঁ, তোমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাও ভাই, একটু সরে লিখে দেন। হ্যাঁ ওকে ভাইয়া, আবার একটু শর্ট করে বলেন। ওকে, আচ্ছা হ্যাঁ শর্ট করে বলতেছি। তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হলে তোমরা আমাকে বলো, আমি জানাচ্ছি। ক্লাস হ্যাঁ মনোযোগ দিয়ে ক্লাস করো, আশা করি তোমাদের সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবারও আসো। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে কিভাবে যাচ্ছে সেটা পরে আলোচনা করতেছি। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সরাসরি লাঞ্জে পৌঁছে যায়। সো রাইট ভেন্ট্রিকল থেকে যে আর্টারির মাধ্যমে ব্লাডটা লাঞ্জে পৌঁছাচ্ছে সে আর্টারিটাকে বলা হচ্ছে পালমোনারি আর্টারি। কেন এটা পালমোনারি আর্টারি? বিকজ আর্টারি সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু এই আর্টারিটা ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করার কারণে এটা হচ্ছে এক্সেপশনাল আর্টারি, পালমোনারি আর্টারি। এবার লাঞ্জে যখন ব্লাড পৌঁছে যায়, লাঞ্জটা কিসের অংশ তোমরা জানো? লাঞ্জ একটা রেসপিরেটরি সিস্টেমের একটা অংশ। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেশন প্রসেসটা আবার দুই প্রকার রয়েছে।
আছে একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন অ্যান্ড ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশনটা মূলত লাংস থেকে শুরু করে এনভায়রনমেন্ট পর্যন্ত, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। দ্যাট মিনস এই ক্ষেত্রে অর্থাৎ লাংসের এখানে অনেক অক্সিজেন থাকে এক কথায়। সো যখন এই ব্লাড যখন পালমোনারি আর্টারির মধ্য দিয়ে যখন লাঞ্জে পৌঁছায়, তখন মূলত এখানে যে ব্লাড কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ করে আর কি। কিভাবে এক্সচেঞ্জ করে এটা নিয়ে আমি আলোচনা করব। এইবার লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা অক্সিজেন সমৃদ্ধ ব্লাডে কনভার্ট হয়ে লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করে। এখন হার্টের মধ্যে, পুরো শরীরে যেখান থেকেই হোক, হার্টের মধ্যে যে ক্যানেলের মধ্য দিয়ে ব্লাডটা প্রবেশ করে, সেই ক্যানেলটাকে বা সেই ব্লাড ভেসেলটাকে আমরা বলে থাকি ভেন্ট্রিকল, ভেইন বলে থাকি। বাট ভেইনের বৈশিষ্ট্যটা হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটাকে ক্যারি করা। বাট লাংস থেকে যে ভেইনের মধ্য দিয়ে ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, এই ভেনটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি না করে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ক্যারি করতেছে বা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করতেছে। এই কারণে এই ভেনটা অ্যান এক্সেপশনাল ভেন। এই কারণে এই ভেনটাকে বলা হয় পালমোনারি ভেন। তাহলে জাস্ট সিম্পল বিষয়, হার্ট থেকে ব্লাড বের হয়ে আর্টারির মাধ্যমে এবং পুরো বডি থেকে ব্লাড হার্টের মধ্যে প্রবেশ করে ভেনের মধ্য দিয়ে। সো আর্টারির কাজটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ক্যারি করা, আর ভেনের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি করা। বাট লেফট ভেন্ট্রিকল থেকে যে আর্টারির মধ্য দিয়ে ব্লাডটা লাঞ্জে পৌঁছায়, এই আর্টারিটাকে একটা এক্সেপশনাল আর্টারি বা পালমোনারি আর্টারি বলা হচ্ছে। কেন? কারণ এই আর্টারিটা অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ক্যারি না করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি করতেছে। অ্যান্ড লাংস থেকে যে ভেনের মধ্য দিয়ে ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করতেছে, এই ভেনটা নর্মাল ভেনের মতো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা ক্যারি না করে এই ভেনটা অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ক্যারি করার কারণে এই ভেনটাকে বলা হচ্ছে পালমোনারি ভেন। এবার পালমোনারি ভেন থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড পুনরায় লেফট ভেন্ট্রিকল, অ্যান্ড লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড পুরো বডিতে ছড়িয়ে যায় এবং পুরো বডি থেকে কৈশিক জালিকা বা ক্যাপিলারিজের মধ্য দিয়ে সেখানে যে আবার পুনরায় ব্লাডের এক্সচেঞ্জ ঘটে, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ ঘটে এবং সেখান থেকে পুনরায় ব্লাড আবারও সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং করোনারি সাইনাস থেকে পুনরায় ব্লাড আবার রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। এটাই ছিল মূলত একটা হার্টের ফাংশন বা হার্ট কিভাবে কাজ করে। এবার আসো কার্ডিয়াক সাইকেল নিয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলবো। তাহলে এখানে দেখো হ্যাঁ, মানে স্ট্রাকচার নিয়ে যে কথাগুলো বলেছিলাম, যে দুটা স্তর বিশিষ্ট পর্দা দ্বারা বা পেরিকার্ডিয়ামের পর্দা দ্বারা আবৃত থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলি তোমাদের ক্ষেত্রে, আমাদের শরীরে যেখানে খুব গুরুত্বপূর্ণ অর্গানগুলো থাকে, এই অর্গানগুলো অবশ্যই কোনো না কোনো আবরণ দ্বারা আবৃত থাকে। এটা শুধু হার্টের ক্ষেত্রে না, হার্ট, ব্রেন বা যেই অর্গানগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির ক্ষেত্রে, সেই অর্গানগুলোর মধ্যেই মূলত আবরণ দ্বারা আবৃত থাকে। এখন এই আবরণ দ্বারা যখন আবৃত থাকে, জাস্ট তোমাদেরকে একটু আমি বুঝাই, সে আবরণটা আবার সবসময় দুই স্তর বিশিষ্ট আবরণ হয়। জাস্ট একটু ভাবো, সাপোজ এখানে আমার এক্স নামক একটা ভাইটাল অর্গান রয়েছে, এই এক্স অর্গানের চারপাশে একটা আবরণ আছে, আর এই আবরণটা সবসময় দুইটা আবরণ বা দুইটা লেয়ার দ্বারা আবৃত হয়। ঠিক হার্টের ক্ষেত্রে সে অবস্থা, পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা হার্টটা আবৃত থাকে, এরও আবার দুইটা লেয়ার থাকে। এখন দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে তৈরি করেছে, এর যে দুইটা লেয়ার কিংবা প্রত্যেকটা ভাইটাল অর্গান, তুমি তোমার বডির
তুমি তোমার বডির যে কোনো ভাইটাল অর্গানের যদি কথা বলো, তোমার ব্রেন থেকে শুরু করে একদম অন্যান্য সব ভাইটাল অর্গানের চারপাশে যে আবরণ থাকে, এই আবরণটা আবার দুইটা লেয়ার থাকে। এই দুই লেয়ারের মাঝামাঝি অবস্থায় কিছু ফ্লুইড অবস্থান করে। এই ফ্লুইডগুলোকে মূলত বলা হয়, সরি জাস্ট 1 মিনিট, জীবন ভাই একটু পানি দেন, কাশি হচ্ছে। পানি দেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সাপোজ এক্স একটা ভাইটাল অর্গান, এখন এই অর্গানের চারপাশে দুইটা লেয়ার থাকবে, আর এই দুই লেয়ারের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়ে রাখছেন, পানি তৈরি করে রাখছেন। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে যে কোনো ভাইটাল অর্গানের চারপাশে দুইটা কেন লেয়ার থাকে আর দুই লেয়ারের মধ্যে পানি কেন অবস্থান করে? এটা বলতে পারবা তোমরা? দেখি তোমরা কেউ বলো তো। সাপোজ তোমার ব্রেন, থ্যাংক ইউ ভাই, আচ্ছা কেন তোমাদেরকে আমি এই যে এই বোতল থেকে বোঝাই। হ্যাঁ, সাপোজ এই বোতলের মধ্যে আমি এই কলমটা দিয়ে দিলাম, এবার এই বোতলটা যদি ফাঁকা থাকে, অর্থাৎ এই বোতলের মধ্যে কোনো পানি বা কোনো কিছু নেই, এবার তুমি বাহির থেকে যখন এই বোতলটাকে আঘাত করবা, সো এই আঘাতটা সরাসরি যে বোতলের এই যে লেয়ার, এই লেয়ার ভেদ করে যে সরাসরি এই কলমের উপর আঘাত হানবে। বাট এই কলমের চারপাশে, অর্থাৎ বোতলের চারপাশে বা বোতলটা যদি পানি দ্বারা পরিপূর্ণ থাকে, এবার তুমি যখন বাহির থেকে আঘাত করবা, তখন সে আঘাতটা সরাসরি কলমের উপর না যে প্রথমে বোতলের যে লেয়ার, এই লেয়ারে লাগবে, তারপর লেয়ার থেকে কিন্তু পানিতে লাগবে আর কি। অর্থাৎ এই কলমের মধ্যে আঘাতটা কম লাগবে। ঠিক কলমের মতো এই এক্সটা হচ্ছে আমাদের ভাইটাল অর্গান, এটা হচ্ছে ভাইটাল অর্গান। আর এই ভাইটাল অর্গানের চারপাশে লেয়ার রয়েছে, এটা একটা লেয়ার আর এটা, এবং প্রত্যেকটা লেয়ার, অর্থাৎ প্রতিটি ভাইটাল অর্গানের যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারটা আবার একাধিক স্তর আছে, 2টা বা 3টা স্তর রয়েছে, এবং সেই স্তরের মাঝখানে আবার পানি রয়েছে। এই পানি থেকে 2টা কাজ করে। ওই অর্গানটা এই পানি থেকে নিউট্রিয়েন্ট কনজিউম করে, 1, 2 নাম্বার, যদি কখনো বাহির থেকে কখনো কোনো আঘাত যে পৌঁছায় বা আঘাত বা ইনজুর্ড হয় বডি, তাহলে সরাসরি ওই অর্গানকে না লেগে বা ওই অর্গান সরাসরি ইনজুরি না হয়ে, যাতে করে চারপাশের যে ফ্লুইডগুলো রয়েছে, ওই ফ্লুইডের উপর দিয়ে অনেকটা মানে প্রেশার যেন চলে যায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইটাল অর্গানগুলোর মধ্যে পানি দিয়ে রাখছে। একবার কি চিন্তা করে দেখেছো, তোমার ব্রেনের চারপাশে যে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডগুলোকে বলে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। যখন ব্রেনে, এই কারণে ধরো যে কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, ব্রেনের খুব সহজে ব্রেনে আঘাত হানে না। ব্রেনে আঘাত হানার আগে দেখো ওই লিকুইডের উপর দিয়ে অনেকটা প্রেশার চলে যায়। ঠিক আমাদের হার্টের চারপাশে যে মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটাকে বলে পেরিকার্ডিয়াম মেমব্রেন। এই পেরিকার্ডিয়াম মেমব্রেন আবার 2টা স্তর রয়েছে। এই 2 স্তরের মাঝখানে যে এক ধরনের ফ্লুইড থাকে, এই ফ্লুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটাই মূলত হার্টকে আঘাত হানা থেকে বা আঘাত থেকে হেফাজত করে বা রক্ষা করে। 1, 2 নম্বর যে কাজটা করে, এটা হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকেও রক্ষা করে। অর্থাৎ জাস্ট আরো একবার তোমাদেরকে বোঝাই, তাহলে দেখো এর ভিতরে যদি পানি না থাকতো আর এই কলমটা যদি বোতলের মধ্যে আমি দিতাম, তাহলে কলমটা খুব সহজেই এই চারপাশের শরীরের সাথে বা চারপাশের মেমব্রেনের সাথে খুব সহজেই লেগে যেতে পারতো। বাট যখনই পানি থাকবে, এটা চারপাশের শরীরের সাথে বা চারপাশের মেমব্রেনের সাথে আর ঘর্ষণ হয় না। সো এখান থেকেও মূলত এই ফ্লুইডটা রক্ষা করে। এরপর আমি তোমাদের সাথে অলরেডি আলোচনা করেছি যে অলিন্দ নিলয়, 2টা অলিন্দ থাকে এবং 2টা নিলয় থেকে, সেটা কিভাবে থেকে সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। এবার আসো, হ্যাঁ, ভালভগুলো নিয়েও তোমাদেরকে বললাম, ট্রাইকাসপিড ভালভ এন্ড বাইকাসপিড ভালভ নিয়ে কথা বলেছি। এবার ব্লাড ভেসেল সম্পর্কে, হ্যাঁ, এটা সম্পর্কে আমি একটু পরে কথা বলবো তোমাদের সাথে।
হৃৎপিণ্ডের কাজ। হ্যাঁ, এবার আসো কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ কিভাবে রক্ত সংবহন হচ্ছে বা রক্তটা কিভাবে হার্টের মধ্য দিয়ে রক্ত কিভাবে প্রবাহিত হচ্ছে বা রক্ত কিভাবে হার্টটা কি ফাংশনের মাধ্যমে মূলত রক্তটা পুরো বডিতে পাম্প করতেছে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আসো আরো একবার তোমাদেরকে দেখাই, ধরে নি এটা একটা হার্ট, সো হার্টের এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আর এইখানে যে হার্টের যে ভালভ থাকে এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে যে ভালভটা থাকে এটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। আর দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দা দ্বারা দুটো অ্যাট্রিয়ামকে আলাদা করা থাকে এই পর্দাটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টাম, ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টাম বা দুটো অ্যাট্রিয়ামকে আলাদাকারী পর্দা বা ভালভ। আর ঠিক দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে যে পর্দা দ্বারা আলাদা করা থাকে এটাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এবার আসো মূলত আমাদের হার্টটা প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার প্রতি মিনিটে 70 থেকে 80 বার পাম্প করে থাকে। সো এই যে প্রতি মিনিটে 70 থেকে 80 বার পাম্প করে থাকে, তাহলে আমরা যদি দেখি যে একবার হার্ট পাম্প করতে মূলত 0.8 সেকেন্ড সময় লাগে, 0.8 সেকেন্ড সময়ের প্রয়োজন পড়ে, অর্থাৎ 1 সেকেন্ডেরও অনেক কম সময়ের প্রয়োজন পড়ে প্রতিবার হার্ট পাম্প করতে। এই যে প্রতিবার হার্ট পাম্প করতে এই যে সময়ের প্রয়োজন পড়ে কিংবা এই 0.8 সেকেন্ডের মধ্যে হার্ট যে পুরোপুরি একবার পাম্প করে, এই পুরোপুরি একবার পাম্প করতে যেই বিষয়গুলো, যেই ক্রিয়াগুলো, যে ফাংশনগুলো সংঘটিত হয় বা যেই বিষয়গুলো রিলেটেড থাকে এর সাথে বা যে ঘটনাগুলো ঘটে, এই সমস্ত কিছুকে বা সব কিছুকে একসাথে বলা হয় কার্ডিয়াক সাইকেল। আমি আরো একবার তোমাদেরকে বলতেছি কার্ডিয়াক সাইকেল। প্রতি মিনিটে হার্ট আমাদের হার্ট পাম্প করে প্রায় 70 থেকে 80 বার হার্ট পাম্প করে। তাহলে আমরা যদি একবার হার্ট পাম্প করতে মোটামুটি 0.8 সেকেন্ড সময় লাগে। এই 0.8 সেকেন্ডে হার্ট পুরো একবার পাম্প করে। সো একবার হার্ট পাম্প করতে যে ঘটনাগুলো সংঘটিত হয় সেই পুরো ঘটনাগুলোকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। আমি একটু আগে তোমাদেরকে হার্টের যখন ফাংশন নিয়ে এখানে আলোচনা করতেছিলাম, জাস্ট এখানে দেখো আরো একবার তোমাদেরকে এই জায়গাটা একটু স্মরণ করে দিই। দেখো এইখানে পুরো একটা সার্কুলেশন কমপ্লিট হতে, অর্থাৎ পূর্ণ একটা সাইকেল যখন কমপ্লিট হয়, এই পূর্ণ সাইকেল কমপ্লিট হওয়ার আগে কিন্তু ব্লাডটা হার্টের মধ্যে 2 বার অতিক্রম করে। কিভাবে? করোনারি সাইনাস, সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং করোনারি সাইনাস থেকে ব্লাডটা হার্টের মধ্যে প্রবেশ করে, হার্ট থেকে লাঞ্চ থেকে পুনরায় হার্ট থেকে পুরো বডি। এই যে পুরো একটা সার্কেল, এই পুরো একটা সার্কেল কমপ্লিট করতে ব্লাড কিন্তু 2 বার হার্টকে অতিক্রম করে। এই কারণে আমাদের যে ব্লাড সার্কুলেশন এটাকে বলা হয় ডাবল সার্কুলেটরি সিস্টেম। আর পুরো একটা সাইকেল সম্পূর্ণ হতে মোটামুটি 0.8 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময় লাগে। আর এই পুরো সাইকেল সম্পূর্ণ হতে যা ঘটনা ঘটে এই সমস্ত কিছুকে একসঙ্গে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। সো এই কার্ডিয়াক সাইকেল নিয়ে এখন মূলত তোমাদের সাথে আলোচনা। আর একবার মনে করে দিচ্ছি, এটা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা থাকে এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা থাকে এটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। এবার কি ঘটনা ঘটে? কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হতে মূলত দুটো বিষয় রিলেটেড থাকে এখানে। একটা হচ্ছে সিস্টল আর একটা হচ্ছে ডায়াস্টল। সিস্টল দ্যাট মিনস সংকোচন ঘটা, অর্থাৎ জাস্ট এই বোতলটা
এই বোতল প্রেসার দেওয়ার ফলে জাস্ট এইভাবে সংকুচিত করা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় সিস্টল। আর বোতল যখন নর্মাল অবস্থায় থাকে বা প্রসারিত অবস্থায় থাকে এটাকে মূলত বলা হচ্ছে ডায়াস্টল। সো প্রথমে কি ঘটনাটা ঘটে দেখো, প্রথমে এই যে অ্যাট্রিয়াম সেটা রাইট অ্যাট্রিয়াম হতে পারে আর লেফট অ্যাট্রিয়াম, মানে দুটো অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যে ঘটনা ঘটে এই দুইটা অ্যাট্রিয়াম ডায়াস্টল ঘটে, অর্থাৎ দুইটা অ্যাট্রিয়াম তার ভিতরে যে জায়গাটা এই জায়গাটা প্রসারিত করে দেয়, অর্থাৎ ভিতরের জায়গাগুলোকে বৃদ্ধি করে দেয়, যার ফলে তোমরা হয়তোবা জানো যে যেই মাছগুলো তৃতীয় শ্রেণীর খাদ্য পুকুরে যে মাছগুলো রয়েছে, যেমন বোয়াল মাছের কথা যদি আমি তোমাদেরকে বলি, তিমি মাছ তো তুমি পুকুরে দেখতে পাবো না, বোয়াল মাছের কথা যদি বলি বা বিলে যে মাছগুলো হয়, বোয়াল মাছ যখন মুখটা বড় করে প্রসারিত করে দেয় তখন আশপাশে যে ছোট ছোট মাছগুলো থাকে সেই মাছগুলো অটোমেটিক্যালি তার মুখের মধ্যে প্রবেশ করে। এই কারণে যখন তুমি বোয়াল মাছ বাসায় এনে কাটবা তখন দেখবা বোয়াল মাছের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাছও দেখতে পাবা তুমি, তোমার অনেক পুঁটি মাছ বা এই টাইপের ছোট ছোট মাছগুলো বোয়াল মাছের পেটের মধ্যে চলে যায়। তো যখনই এই অ্যাট্রিয়ামটা রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়াম যখন প্রসারিত হয় তখন সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, জাস্ট একটু ওয়েট, হ্যাঁ, যখন রাইট অ্যাট্রিয়ামটা এন্ড লেফট অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টল ঘটে অর্থাৎ প্রসারিত হয় তখন সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সাইনাস থেকে মূলত ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে এন্ড লাংস থেকে ব্লাড, সাপোজ দিস ইজ দ্য লাংস থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। তাহলে প্রথম অবস্থায় কি ঘটনা ঘটে জাস্ট মনে রাখার চেষ্টা করো, যাতে করে তোমাদের বাসায় আর পড়াশোনা না করেও কিছুটা তোমরা অ্যান্সার করতে পারো এখান থেকে। যদি তোমরা এখান থেকে কিছুটা অ্যান্সার করতে পারো এটাই আমাদের সার্থকতা তোমাদেরকে পড়িয়ে বা ক্লাস নিয়ে। সো এনিওয়ে, যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটে অর্থাৎ অ্যাট্রিয়াম যখন প্রসারিত হয় তখন যখন অ্যাট্রিয়াম প্রসারিত হয় তখন রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম দুটো কিন্তু একসাথে প্রসারিত হবে, এমন না যে একটা অ্যাট্রিয়াম আর প্রসারিত হচ্ছে আর আরেকটা অ্যাট্রিয়াম সংকুচিত হচ্ছে, সেইটা না। সো হ্যাঁ ভাইয়া পিডিএফ দিবেন প্লিজ। হ্যাঁ ওকে, আমি তোমাদেরকে পিডিএফ সাপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, নো প্রবলেম। আমাদের সবগুলো ক্লাসের ভিডিও প্লাস পিডিএফ তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। স্পেশালি ভিডিওগুলো, কিছু রেকর্ড ক্লাসের ভিডিও এবং আমাদের লাইভ ক্লাসের ভিডিওগুলো তোমরা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ উভয় জায়গায় পাবা। ইউটিউবে যে যদি তোমরা প্লে লিস্টে দেখে প্রত্যেকটা সাবজেক্টের প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড ভিডিওগুলো পাবা। তোমাদের যে বিষয়টা সম্পর্কে খুব বেশি প্রয়োজন জানার বা খুব দ্রুত জানার প্রয়োজন সেই বিষয়গুলো কমেন্ট করে জানাবো, তাহলে আমি তোমাদের সেই বিষয়গুলোর উপর রেকর্ড ক্লাস দেব এবং সেটা আমাদের ইউটিউব পেজের প্লেলিস্টে, বায়োলজি প্লেলিস্টে তুমি ভিডিওগুলো পাবা। এনিওয়ে, যখন ডায়াস্টল ঘটে বা প্রসারিত হয় তখন কিন্তু রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দুটো একসাথে প্রসারিত হয়। যখন একসাথে প্রসারিত হয়, ওই যে বোয়াল মাছের মানে মুখটা প্রসারিত করার, যখন মুখটা প্রসারিত করে তখন চারপাশ থেকে সব ছোট মাছগুলো তার মুখের মধ্যে প্রবেশ করে, ঠিক তেমনি ভাবে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সাইনাস থেকে ব্লাডগুলো রাইট অ্যাট্রিয়াম এবং লাংস থেকে পালমোনারি ভেনের মধ্য দিয়ে ব্লাডগুলো লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। এই ঘটনা যখন ঘটে ঠিক সেই সময় ট্রাইকাসপিড ভালভ এন্ড বাইকাসপিড ভালভটা বন্ধ থাকে, অর্থাৎ এই সময় এই যে দরজাটা, এই দরজাটা খোলা অবস্থায় থাকে না, বন্ধ থাকে। সো এখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড কালেক্ট করা হয়ে গেছে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। যখন ব্লাডটা যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড যখন তারা কালেক্ট করে ফেলে, এইবার অ্যাট্রিয়ামের সংকুচিত ঘটে। সো স্বাভাবিকভাবে আমি যদি এটাকে প্রেসার ক্রিয়েট করে সংকুচিত করি তাহলে কি ঘটনা ঘটবে, ভিতর থেকে ব্লাডগুলো বের হয়ে চলে যাবে। এখন যদি মুখটা আমার খোলা থাকে
তাহলে স্বাভাবিকভাবে ব্লাড বের হয়ে যাবে। সো যখনই সংকুচিত হয় তখনই এই যে বাইকাসপিড ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভের যে এই যে দরজাটা খুলে যায়, এবং এই দরজা যখন খুলে যায় তখন এক ধরনের সাউন্ড তৈরি হয়। এই সাউন্ডটাকে বলা হয় লাভ, LUB। এটা আবার তোমরা ভেবো না যে লন্ডন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই যে আমাদের এখানে একটা CUB আছে, CUB কানাডান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো এটা আবার লন্ডন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ না, মূলত যে সাউন্ডটা হয় এই সাউন্ডটাকে মূলত বলা হয় লাভ বলা হয়। কখন এই সাউন্ডটা হবে? যখন দরজাগুলো খুলে যাবে। স্বাভাবিকভাবে বাসার দরজা যখন তুমি খুলতে যাও তখন এক ধরনের সাউন্ড হয়। সো এনিওয়ে, সো ডায়াস্টলের পর যখন সিস্টল হয় তখন ব্লাডগুলো দরজাগুলো খুলে যায় এবং ব্লাডগুলো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডগুলো প্রবেশ করে। সো ডায়াস্টল অ্যান্ড সিস্টল চলে গেল আর কি। সো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে মোটামুটি 0.7 সেকেন্ড সময় লাগে, অ্যান্ড ডায়াস্টল কমপ্লিট হওয়ার পরে মূলত প্রেশার প্রয়োগ করে যেভাবে সিস্টল তোমাদেরকে দেখালাম, সিমিলারলি সিস্টল ঘটে। যখনই সিস্টল হবে তখনই মূলত দরজাটা খুলে যাবে, অর্থাৎ ভালভগুলো খুলে যায়, যে সাউন্ড হয় এই সাউন্ডটাকে মূলত বলা হয় লাভ। এখন যখনই রাইট অ্যাট্রিয়ামের সিস্টল ঘটে ঠিক একই সময়ে, বা অ্যাট্রিয়ামের সিস্টল ঘটে ঠিক একই সময়ে ভেন্ট্রিকলগুলো ডায়াস্টল ঘটে। আর ভেন্ট্রিকলগুলোর যখন ডায়াস্টল ঘটবে দ্যাট মিনস ভেন্ট্রিকলগুলো প্রসারিত হয়ে যাবে, আর ভেন্ট্রিকল যখন প্রসারিত হয়ে যাবে তখন প্রসারিত হয়ে যাওয়া মানে কি, ভিতরে কিছু ফাঁকা জায়গা তৈরি হবে বা ভিতরে কিছু জায়গা তৈরি হবে, সেই জায়গাগুলোতে অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা প্রবেশ করবে। এবার জাস্ট বুঝে থাকলে বলো তো, রাইট ভেন্ট্রিকল থেকে একটা নালি কি লাঞ্জের মধ্যে চলে যায়নি, যেটাকে বলেছি আমরা পালমোনারি আর্টারি। আবার লেফট ভেন্ট্রিকল থেকে তো একটা নালি পুরো দেহে চলে গেছে, যেটাকে আমরা ভেন বলতেছি, তাই না? সো এই যে পালমোনারি আর্টারি, এই পালমোনারি আর্টারির মুখে এবং ভেনের মুখে এক ধরনের ভালভ থাকে। এই ভালভটা অনেকটা অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে, এই কারণে এই ভালভগুলিকে বলা হয় সেমিলিউনার ভালভ। এনিওয়ে, সো এই ভালভগুলো মূলত বন্ধ থাকে যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল ঘটে বা ভেন্ট্রিকল যখন প্রসারিত হয়, তখন এই যে পালমোনারি আর্টারির মুখে যে ভালভ কিংবা ভেনের মুখে যে ভালভ, এই ভালভগুলো বন্ধ থাকে। আর এই ভালভগুলো বন্ধ থাকার কারণে ব্লাডটা প্রবাহিত হয়ে অন্য কোথাও চলে যায় না। সো ব্লাডগুলো আসে এবং এসে ভেন্ট্রিকলের মধ্যেই তারা অবস্থান করে। তো ভেন্ট্রিকল প্রসারিত হয়, ভালভগুলো বন্ধ থাকে এবং অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করে। আর অ্যাট্রিয়ামের সিস্টল অ্যান্ড ভেন্ট্রিকলের যে ডায়াস্টল, এটা একই সাথে সংঘটিত হয়। এনিওয়ে, যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল থেকে এবার ভেন্ট্রিকল সিস্টল হয়, অর্থাৎ ভেন্ট্রিকল যখন প্রসারিত হয়, অর্থাৎ ভেন্ট্রিকলের জায়গা যখন ছোট করে ফেলে, ব্লাডটা জাস্ট ভালভগুলো জাস্ট এই অবস্থায় থাকে, অর্থাৎ উপর থেকে ব্লাড নিচের দিকে প্রবেশ করতে পারবে, বাট নিচ থেকে কোনো ব্লাড উপর দিকে প্রবেশ করতে পারে না। সো এই দরজা তো বন্ধ থাকে, অর্থাৎ নিচ থেকে কোনো ব্লাড তো আর উপর দিকে প্রবেশ করতে পারবে না। এবার সে তো প্রেসার প্রয়োগ করেছে, অর্থাৎ ভেন্ট্রিকলতে এবার সিস্টল হয়েছে, অর্থাৎ ভেন্ট্রিকল তো প্রসারিত হয়েছে, সংকুচিত হয়েছে, যার ফলে ব্লাড তো আর উপর দিকে অর্থাৎ অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করতে পারবে না। নিশ্চয় ব্লাডকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে কিভাবে ব্লাড যাবে? দুটা নালি, একটা হচ্ছে পালমোনারি আর্টারি, যেটা রাইট ভেন্ট্রিকল থেকে সরাসরি লাঞ্জে চলে গেছে, আর আরেকটা হচ্ছে পালমোনারি ভেন, যেটা লেফট ভেন্ট্রিকল থেকে সরাসরি পুরো বডি, পালমোনারি ভেন না, দিস ইজ অনলি ভেন, যেটা লেফট ভেন্ট্রিকল থেকে পুরো বডিতে চলে গেছে। এবার এই ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, দ্যাট মিনস ভেন্ট্রিকলের যখন সিস্টল ঘটে, তখন এই পালমোনারি আর্টারি অ্যান্ড ভেনের মুখের যে পর্দাটা থাকে, যে ভালভ, যে দরজাটা থাকে, এই দরজাটা খুলে যায়। আর এই দরজা যখনই খুলে যায় তখন এক ধরনের সাউন্ড তৈরি হয়, এই সাউন্ডটাকে মূলত বলা হয় ডাব।
এবার যখন এই পর্দাগুলো অর্থাৎ ভালভগুলো যখন ওপেন হয়ে যায় বা দরজাগুলো খুলে যায়, তখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা দরজা ভেদ করে পালমোনারি আর্টারির মধ্য দিয়ে লাঞ্জ অ্যান্ড লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো দরজা ভেদ করে ভেনের মধ্য দিয়ে পুরো বডিতে ছড়িয়ে পড়ে। সো এই আর কি মূলত ছিল কার্ডিয়াক সাইকেল। আর যে লাভ অ্যান্ড ডাবের কথা বললাম, এটাই মূলত আমাদের হার্টবিট। তোমরা জাস্ট তোমার ডান আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুলি দিয়ে ডান হাতের জাস্ট এই জায়গা বরাবর দেখো একটা প্রেসার দিয়ে দেখো, তোমরা এখনই ট্রাই করো, দেখবা মানে তোমরা হার্টবিটটা তুমি বুঝতে পারো। মানে যেভাবে ক্লক যখন তুমি একদম নীরব রুমে তুমি যদি তুমি একদম সাইলেন্ট মোডে যখন থাকো, স্পেশালি রাত 12টা বা 1টা দিয়ে যদি তুমি জাগা পাও, দেখবা সেকেন্ডের কাঁটাগুলো টিক 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 করে যেভাবে চলে আর কি, একটা 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 করে সাউন্ড দেয়। ঠিক তুমি যখন এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে যে তুমি তোমার হাতের এই অংশটাকে তুমি চাপ দাও, দেখবা একটু 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 করে মানে টিক 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 করে তোমার হার্টবিটটা পাম্প করতেছে। অর্থাৎ এই যে ভালভগুলো খুলতেছে এবং বন্ধ হচ্ছে, এই যে শব্দটা, এটা মূলত তুমি এই যে লাভ ডাব, এটাকে মূলত বলা হচ্ছে হার্টবিট। সো এই ছিল মূলত তোমাদের কার্ডিয়াক সাইকেল। সো আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, প্ল্যাটিলেটস সম্পর্কে জানলাম, এরপর ব্লাড কিভাবে কোয়াগুলেট হয় সে বিষয় নিয়ে জানলাম, হার্টের যে আবরণ বা হার্টের যে স্ট্রাকচার, হার্টের কোথায় অবস্থান করে সেই বিষয় নিয়ে জানলাম, এবং ফাইনালি কার্ডিয়াক সাইকেল নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আর একটা ক্লাস নিব এই চ্যাপ্টারের, যে বিষয়গুলো বাকি রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, হার্ট কিভাবে পাম্প করে। অর্থাৎ আমাদের মাতৃগর্ভে থেকে শুরু করে ঠিক মৃত্যু পর্যন্ত হার্ট যে রেস্টলেস ভাবে পাম্প করতেছে, এই পাম্প করার পিছনে কোন বিষয়টা দায়ী বা কোন বিষয়টা এই পাম্প করতে হেল্প করতেছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব বা কথা বলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এবং কিভাবে হার্টের যে ডিজিজগুলো, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসেই বলেছি যে প্রত্যেক চ্যাপ্টার শেষে সে চ্যাপ্টারের ডিজিজগুলো নিয়ে আলোচনা করা হবে। সো হার্টের বা ব্লাড সার্কুলেটরি বা সার্কুলেশন রিলেটেড যে ডিজিজগুলো রয়েছে, সেই ডিজিজগুলো নিয়ে তোমাদের সাথে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা জানো আমাদের বায়োলজি ক্লাসটা প্রতি মঙ্গলবার টুইসডে 7 PM সন্ধ্যা 7টায় তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সো আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।